মাঝরাতে কুহু ডাকে মায়ার ঘুম ভেঙে গেল। মায়া উঠে বিছানায় বসে পড়ল। মায়ের সঙ্গে আজকে মায়ের এক বান্ধবী আছে। সঙ্গে সঙ্গেই মায়ের বান্ধবী উঠে বলল, কিরে কি হয়েছে? মায়া তখন বলল, আমার আশেপাশে আমি ইউসুফকে অনুভব করতে পারছি। মায়ার বান্ধবী তখন বলল, কি যে, আরে ইউসুফ আসবে কোথা থেকে? ইউসুফ তো এখানে নেই, ও নিশ্চয়ই ওর বাড়িতে আছে। মায়া তখন বলল, না না, আমার আশেপাশেই ও আছে। আমি ওর গায়ের গন্ধ অনুভব করতে পারছি। আমার কেন যেন মনে হচ্ছে ও আমার আশেপাশেই আছে। মায়ের বান্ধবী আবার বলতে লাগলো, মায়া, তোর নিশ্চয়ই ভুল হয়েছে। আর ও এখানে কিভাবে আসবে? ও তো একটা মানুষ, ও চাইলেও তো এখানে প্রবেশ করতে পারবে না। আর এখানে আসলেও তোর সঙ্গে তোকে দেখা করবে, তাই না? এই কথা বলার পর মায়া বলতে লাগলো, না না, তুই ভুল বলছিস। আমার মন বলছে আমার ইউসুফ এখানেই আছে। তারপর মায়া বিছানা থেকে উঠে আশেপাশে ইউসুফকে খুঁজতে লাগলো। ইউসুফ, তুমি কোথায়? তুমি আমার সামনে আসো, আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। তুমি কি এখানে আছো? যদি থাকো তাহলে আমাকে সাড়া দাও। ইউসুফ, তুমি কোথায়? কিছুক্ষণ বাদে মায়া এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু ইউসুফকে কোথাও সে খুঁজে পেল না। মায়ের বান্ধবী বলল, ইউসুফ ভাই নিশ্চয়ই এখানে আসে নাই। তুই চল তো, চল, আমরা দরকার হলে কালকে সকালবেলা আবার ইউসুফদের বাড়িতে যাব। আর ইউসুফের না আসার কথা ছিল, ও আসেনি কেন? মায়া তখন আবার বলতে লাগলো, না না বান্ধবী, তোর ভুল হচ্ছে, আমার ইউসুফ এখানেই আছে। মায়া পেছনে ফিরেই তাকাতেই দেখলো একটা ছায়া তার বারান্দায় দাঁড়িয়ে আছে। তারপর দৌড়ে সেই ছায়াটাকে গিয়ে জড়িয়ে ধরল। সেই ছায়াটা আর কেউ না, সেটা হচ্ছে ইউসুফ নিজে। চাঁদের আলোয় ইউসুফের ছায়া দেখা যাচ্ছিল এবং মনে হচ্ছিল একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তারপর ইউসুফ মায়াকে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে বুঝতে পারলে যে আমি তোমাদের এখানে এসেছি? মায়া তখন বলল, আমি জানি তুমি এখানে এতক্ষণ ছিলে এবং তুমি আজকে নও, তুমি গতকালকে এসেছো। গতকালকে রাত্রেও আমার কাছে এসেছিলে। তোমার গায়ের গন্ধ আমার নাকে সবসময় লেগে থাকে। কেন যেন তোমাকে আমি ভুলতে পারি না। এটাকে কি বলে? এটাকে কি ভালোবাসা বলে? ইউসুফ তখন বলল, হয়তো হতে পারে। আমিও তোমাকে ছাড়া কেন যেন থাকতে পারছিলাম না, যার কারণে এখানে চলে এসেছি। তবে ভালোবাসা কিনা জানি না, তবে তোমাকে ছাড়া কেমন যেন খালি খালি লাগে। মায়া ইউসুফকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। মায়ের বান্ধবী পেছন থেকে তাদের দেখছে। কি চমৎকার দেখতে। ইউসুফ বলল কি যে, আহা ছাড়ো, দেখছে তো সবাই। মায়া তখন বলল, না আমি ছাড়বো না, আমার খুবই ভালো লাগছে। তুমি এতক্ষণ কোথায় ছিলে আর আমার সঙ্গে কেন দেখা করতে আসোনি সেটা বলো, না হলে কিন্তু আমি রাগ করব। ইউসুফ তখন বলল কি যে, আহা ছাড়ো তো, তারপরে বলছি। মায়া তখনও তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তারপর ইউসুফ বলল যে, আমি তোমাকে দেখতে চেয়েছিলাম, যার কারণে একা একাই চলে এসেছি। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু গতকালকে তোমাকে দেখতে গিয়ে তোমাদের রাজরক্ষীর হাতে ধরা পড়ে গিয়েছিলাম। তবে একটা বিষয় তুমি আমার কাছ থেকে কেন লুকিয়েছো বলো তো? মায়া তখন বলল, কি বিষয় বলো তো? ইউসুফ তখন বলল, তুমি যে একটা পরী এবং এই রাজ্যের রাজকন্যা, সেটা কেন আমাকে জানাওনি এর আগে? এই কথা বলার পর মায়া বলল কি যে, তোমাকে জানাইনি কারণ আমি বুঝতে পেরেছিলাম যে তুমি হয়তো জেনে যাবে যে কোনোভাবে। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি যে এখানে হুট করে চলে আসবে, এখানে আসার পর তোমাকে একটা বিরাট সারপ্রাইজ দেওয়ার জন্য আমি 2 দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি, কিন্তু তুমি আসছোই না। আমি গতকালকেই ভেবেছিলাম যে তুমি এখানে এসেছো এবং তোমাকে আমি দেখেছি বলে মনে হচ্ছিল। ইউসুফ তখন বলল, আমি একটা পরীর প্রেমে পড়েছি। বিষয়টা আসলে অদ্ভুত না? আমি ছোটবেলায় বাবা মার কাছে পরী সম্পর্কে পড়েছি, জিনদের সম্পর্কে জেনেছি, কিন্তু এখানে আসার পরে আমি জিনেদেরকে সত্যি সত্যি দেখছি। আমার জায়গাটা আসলে খুব ভালো লাগছে। তোমার সঙ্গে দেখা করার আগে আমি ভেবেছিলাম সমস্ত জায়গাটা ঘুরে ফিরে দেখব, যার কারণে আমি আগেই তোমার কাছে আসিনি। আমি সমস্ত জায়গা ঘুরে ফিরে দেখেছি। এবার তুমি আমাকে তোমার সাথে করে সমস্ত জায়গায় ঘুরে ফিরে দেখাবে, ঠিক আছে? তবে তুমি তো বলনি যে তুমি একটা রাজার কন্যা, আর এরকম একটা জায়গাও যে পৃথিবীতে হতে পারে সেটাই আমি বুঝতে পারছিলাম না। ইউসুফ এই কথা মায়াকে বলল। মায়া তখন বলল, হয়েছে, এত এখন বলতে হবে না। আমি রাজার কন্যা তো কি হয়েছে, আমি তোমাকে ভালোবাসি এবং তুমি আমার সবকিছু। তবে তুমি একটা মানুষ, সেটা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। আমি তোমাকে খুব বেশি পছন্দ করি। আর তুমি? ইউসুফ তখন বলল, আমারও তোমাকে খুব ভালো লাগে, এই কারণে তো তোমার কাছে ছুটে চলে এসেছি। তোমাকে হয়তো ভালোবেসে ফেলেছি। মায়া তারপর ইউসুফকে শক্ত করে আরো জড়িয়ে ধরল এবং বলল, আমাকে কখনো ছেড়ে যেও না, ঠিক আছে?
আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। ইউসুফ তখন মায়াকে শক্ত করে জড়িয়ে ধরল এবং বলল, এরকম ভাবে জড়িয়ে ধরলে হবে? চলো, আমাকে ঘুরতে নিয়ে যাবে না? তখন মায়ের বান্ধবী বলল, এখন যদি ঘুরতে যাস বাহিরে, তাহলে কিন্তু বাহিরে সমস্যা আছে, কারণ পুরো রাজ্য ভরে অনেক ধরনের সিকিউরিটি দিয়ে রেখেছে। তুই জানিস না ক্যান্টিলিয়া এখন আবার জেগে উঠেছে আর আমাদের রাজ্যের উপর কিভাবে হামলা করতে যাচ্ছে? গতকালকে কি হয়েছিল তুই জানিস? মায়া তখন বলল, আরে কিছু হবে না, আমার সঙ্গে আমার ইউসুফ আছে না, আর আমি হচ্ছি এই রাজ্যের রাজকন্যা। আমার সঙ্গে কি হবে? কোনো কিছুই হবে না, তুই এখানে থাক, ঠিক আছে? আর যদি কেউ আসে তাহলে বলবি আমি বাথরুমে গিয়েছি। কেউ আসবে না অবশ্য, আমার এই মহলে কেউ আসেও না। তারপর মায়া তার বান্ধবীকে ওইখানে গার্ডে রেখে ইউসুফের সঙ্গে আকাশে উড়াল দিয়ে চলে গেল। মায়ার একটা বাহন আছে, যে বাহনে পড়ে সে রাজ্যের আশপাশটায় ঘোরাফেরা করে এবং সব জায়গায় যাওয়া আসা করে। সেই বাহনে চড়ে আছে। বাহন দুটোর সামনে দুটো পঙ্খিরাজ ঘোড়া সেই বাহন দুটোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। কি চমৎকার দেখতে! ইউসুফ কি কোনোদিন ভেবেছিল তার জীবনে এরকম একটা মেয়ে আসবে, যে কিনা একটা মানুষ নয়, একটা পরী? আর ইউসুফ এরকম একটা জায়গায় তার সঙ্গে ঘুরে বেড়াবে? মায়া প্রথমে ইউসুফকে একটা জায়গায় নিয়ে গেল, যে জায়গাটার আশপাশটা শুধুমাত্র রঙিন ফুল এবং নানান ধরনের কারুকার্যে একদম সজ্জিত। এত সুন্দর কারুকার্য ইউসুফ তার জীবনে কখনো দেখেছে কিনা? ইউসুফ অনেক কিছু দেখেছে পৃথিবীর, তার কাকার সঙ্গে, হানিফার সঙ্গে, কিন্তু এগুলো তার কাছে নতুন। এখানের এইসব জিনিসপাতি তার কাছে সম্পূর্ণ নতুন। এই ফুল গাছগুলো সে জীবনে কোনোদিন দেখেনি। ইউসুফ একটা ঝর্ণার পাড়ে গেল, যে ঝর্ণাটা একদম গোল, চারিদিকে শুধুমাত্র ঝর্ণার পানি পড়ছে এবং মাঝখানে একটা ছোট্ট ঘর আছে। সেই ঘরটা মায়া তার জন্য বানিয়েছে। মাঝে মধ্যে এখানে সে এসে দেখা করে এবং এখানে এসে বসে থাকে এবং তার খুব ভালো লাগে। চারিপাশে ঝর্ণা পড়ছে, ঝর্ণার মাঝখানে একটা ছোট্ট ঘর, ঘরের চারপাশ ফুল গাছ দিয়ে ঘেরা এবং খুবই চমৎকার একটা ঘর। ইউসুফ এবং মায়া সেখানে বসে আছে। তারপর মায়া ইউসুফকে বলল, আমি তোমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, আর এটা হচ্ছে আমাদের ভালোবাসার নিদর্শন। এখন থেকে আমরা মাঝে মধ্যেই এখানে আসবো, ঠিক আছে? ইউসুফ বলল কি যে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যেখানে নিয়ে যাবা সেখানে যাব, কিন্তু তোমার বাবার সঙ্গে না দেখা করার কথা ছিল? তোমার বাবার সঙ্গে দেখা না করেই তো আমি তোমার প্রেমে হাবুডুবু খেয়ে ফেললাম। তোমার বাবা না আমাকে ইনভাইট করেছিল? মায়া তখন বলল, ইনভাইট তো করেছিল, কিন্তু বাবা যে এত পরিমাণ ব্যস্ত থাকে, তার কাছে আমি তোমার কথা বলেছি যে তুমি আসবা 2-3 দিনের মধ্যে, কিন্তু সে সময় করে উঠতে পারছে না। তবে এসেছো, ভালো করেছো। আজকে আমি তোমাকে আমাদের ওই মহলে নিয়ে যাব, তারপর বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিও, ঠিক আছে? বাবা জানে যে তুমি একজন মানুষ এবং তুমি অমুক জায়গা থেকে আসবা। সাধারণত আমাদের এখানে মানুষজন খুব একটা আসে না, আসলেও পারমিশন নিয়ে আসা লাগে, কিন্তু তুমি যেহেতু আমার সঙ্গে আসবা, সেহেতু বাবা তোমাকে একদম রাজকীয় কায়দায় নিয়ে যাবে মহলে এবং রাজকীয় সংবর্ধনা জানাবে। তুমি চিন্তা করো না, ঠিক আছে? তারপর ইউসুফ মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো এবং শক্ত করে জড়িয়ে ধরে তারা সারা রাত সেখানে গল্প করতে লাগলো। আসমানে ভরা জ্যোৎস্না, চারিপাশে সেই ঝর্ণাগুলো গোল অবস্থায় নিচে পড়ছে, মাঝখানে ছোট্ট একটা কুঁড়ে ঘর যেন তাদের ভালোবাসার চাদরে একদম ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মাঝরাতে সোহানা লাফ দিয়ে উঠে পড়ল। উঠে সে আশেপাশে তার ছেলেকে খুঁজতে লাগলো। গত 2 দিন যাবৎ তার ছেলে ঘরে আসছে না। ওসমান চারিদিকে খোঁজ খবর লাগিয়েছে, কিন্তু সর্দার ওসমানের চালাপেলা এবং তার যত সৈন্য সামন্ত আছে, কোথাও ইউসুফকে খুঁজে পাচ্ছে না। 2 দিন যাবৎ সোহানা ঘুমাতে পারছে না। আজকেও লাফ দিয়ে উঠে বলল, আমার ইউসুফ কোথায় গিয়েছে? আমার ইউসুফকে না দেখে তো আমার একদমই ভালো লাগছে না। তুমি ইউসুফকে খোঁজাখুঁজি করো, চারিপাশে লোক লাগাও। আমার ইউসুফ কোথায় গিয়েছে? কেউ কি আমার ইউসুফকে মেরে ফেলেছে? সোহানা একদম পাগলের মতো হয়ে যেতে লাগলো এবং বলল, ইউসুফ কোথায় আছে? আমার ইউসুফকে তোমরা নিয়ে আসো, ইউসুফকে নিয়ে আসো তোমরা, না হলে আমি হয়তো মারাই যাব। সর্দার ওসমান সোহানাকে বলতে লাগলেন, কিচ্ছু হবে না, তোমার ছেলে কি এখনো ছোট আছে নাকি? নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে গিয়েছে, না বলে তুমি না করবে বলে হয়তো তোমাকে বলে যায়নি, হয়তো আশেপাশে কোথাও আছে। তুমি চিন্তা করো না তো, আর আমি সমস্ত জায়গায় খোঁজ লাগিয়েছি, ও খুব দ্রুতই আমাদের কাছে চলে আসবে, চিন্তা করো না, ঠিক আছে? তারপর সর্দার ওসমান সোহানাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো, বললো কি যে, চিন্তা করো না, আমাদের ইউসুফ ফিরে আসবে, আর আমাদের ইউসুফ খুব জ্ঞানী, ওর কোনো কিছু হবে না, তুমি এসব বিষয় নিয়ে একদমই ভেবো না তো। ক্যান্টিলিয়াকে ভীষণ চিন্তিত অবস্থায় দেখা যাচ্ছে, কারণ তার দর্পি স্টেশনে হামলা হয়েছে। মেফো এবং নাফ তার সামনে দাঁড়িয়ে আছে।
সে বলল বীরবলকে এমন ধাওয়ানি দিয়েছি যে সে আর এখানে ফিরে আসতে পারবে না, তবে ধরতে পারলে সব থেকে ভালো হতো। বীরবল তো একজন যোদ্ধা, যার কারণে তার সঙ্গে স্বাভাবিক কোনো জিনেরা পারবে না। তার সঙ্গে লাগবে ট্রেন্ড করা একদম রক্ষী জিন যারা আছে তারা তো এরকমভাবে পারবে না, তাই না? যার কারণে বীরবলকে আমরা যেতে দিয়েছি বা আমরা ধরতে পারিনি। ক্যান্টিলের সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলল, তোমাদেরকে রাখা হয়েছে কিভাবে? আর নাফ, তুমি কেমন সেনাপতি? তুমি একজন সৈন্য বা একজন জিনকে ধরতে পারলে না? নাফ তখন বলল, ওস্তাদ, আমি আমার যথেষ্ট চেষ্টা করেছি, তবে সেখানে ওদের অনেক সৈন্য সামন্ত ছিল। ওদের কিছু সৈন্য সামন্ত আমরা আটকে রেখেছি, ওদেরকে আমাদের কারাগারে বন্দি করা আছে। ক্যান্টিলিয়া খানিকটা ঠান্ডা হয়ে বলল কি যে, আচ্ছা ঠিক আছে, বাকিটা সমস্ত কার্যক্রম তৈরি করো, আর সর্দার সলোমনের কাছে খবর পাঠাও, সেখানে দূত পাঠাও। আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। যদি তারা আপোষে পৃথিবীর অর্ধেক আমাদেরকে দিতে রাজি হয়, তাহলে আমরা শান্তি চুক্তি করব, আমরা যুদ্ধে লিপ্ত হব না। এই অর্ধেকটা থাকবে আমাদের আর বাকি অর্ধেক থাকবে তাদের। বুঝতে পেরেছ? এরকম একটা পত্র লিখিয়ে তোমরা দ্রুত সেখানে পাঠিয়ে দাও। যদি সেরকমটাতে রাজি হয় তাহলে তো ভালো, আর রাজি না হলে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের যত সৈন্য তৈরি আছে আর সেসব সৈন্য দিয়ে তো কিছুই হবে না। তোমরা দর্পির প্রোডাকশন শুরু করে দাও। নাফ তখন বলল, মহারাজ, দর্পির প্রোডাকশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। অলরেডি প্রথম ব্যাচের 10,000 জিন আমরা প্রোডাকশন করতে পেরেছি। তাদের বড় হতে মোটামুটি মাসখানেকের বেশি সময় লাগবে। এরকম করে যদি বছরখানেক সময় আমরা পাই, তাহলে হয়তো আমাদের রাজ্য আস্তে আস্তে বড় হয়ে উঠবে, আর সমস্ত কিংডমের রাজারা তাদের লুকিয়ে রাখা সিংহাসনে বসার জন্য প্রস্তুত। আপনি যদি অনুমতি দেন তাহলে সবাই পৌঁছে যাবে তার নিজ নিজ কিংডমে। তারপর শুরু হবে আমাদের দখলদারিত্বের সেই মহাযজ্ঞ। যদি রাজি হয় তাহলে হয়তো আমরা অর্ধেক বিশ্ব শাসন করব। ক্যান্টিলিয়া তখন বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি একটা চাল চেলেছি। যদি সলেমান রাজি হয়ে যায় তাহলে সলেমানের এটা হবে প্রাথমিক পতনের ধাপ। কারণ হচ্ছে সে রাজি হলে হয়তো ভাববে অর্ধেক পৃথিবী আমাদেরকে দিয়ে আমরা শান্তি চুক্তি করছি। আমরা এতটা ভালো না, বুঝছো? আমরা এতটা ভালো না। আমরা অর্ধেক পৃথিবী প্রথম শান্তি চুক্তির মাধ্যমে নিব, তারপর আমাদের শক্তি বাড়াতে থাকব। এরপর তাদের উপর হামলা করে তাদের সমস্ত রাজ্য ছিনিয়ে নিব। পুরো বিশ্ব শাসন হবে আমাদের হাতে। এত সোজা না, বুঝছো? আমি শয়তান কি এমনিতে হয়েছি? আর আমাকে জিনের সর্দার কিসের জন্য বলো? শয়তান জিনের সর্দার তো আমি এই জন্যই। মেফো এবং নাফ বলল, ওস্তাদ, আপনার সঙ্গে পারা আসলেই মুশকিল। আপনি যেমন বুদ্ধিতে তেমন শক্তিতেও। ইকবালের হাত থেকে কিভাবে বেঁচে এসেছিলেন সেটা তো আমি দেখেছিলাম। আমার বাবাকে ইকবাল হত্যা করেছিল, আমি তখন সেখানেই ছিলাম। আমি কিছু করতে পারিনি, কিন্তু ইকবালকে আমার হাতে তুলে দিবেন যখন আপনি ইকবালকে ওই কারাগার থেকে বের করবেন, ঠিক আছে? আর সর্দার সলেমানের পতন তো আমরা দেখেই ছাড়ব। এই বলে সবাই হো হো করে হাসতে লাগলো। রাত্রি তখন অনেকটা ভোর হয়ে এসেছে। মায়া এবং ইউসুফ সেখানে শুয়ে পড়েছে। ঘুম থেকে উঠে ইউসুফ দেখল চারিপাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ইউসুফ তখন চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলো কোথায় যাবে, আর এদিক দিয়ে বের হওয়ার রাস্তা কোথায়। মায়াকে সে এখানেই রেখে যাবে, কারণ হচ্ছে তাকে দ্রুত বাড়ি ফিরতে হবে। মায়াকে সে বলেছিল আজকে তার সঙ্গে তার বাবার সঙ্গে দেখা করতে যাবে তাদের মেইন মহলে, কিন্তু ইউসুফ এখনই এখান থেকে বেরিয়ে যাবে, কারণ হচ্ছে সে বিপদ সংকট দেখতে পেরেছে এবং টগর তাকে নিতে এসেছে। টগর আসমানে উড়াল দিচ্ছে এবং আসমান থেকে নিচে নামলো। মায়াকে সে আলতো করে তার পাশে রাখলো এবং শোয়ালো। মায়া কি অদ্ভুতভাবে ঘুমাচ্ছে, এতক্ষণ তার বুকের মধ্যেই ঘুমিয়েছিল। তারপর টগর পাখিতে চড়ে ওইখান থেকে উড়ে একটা রাস্তার উপর এসে ল্যান্ড করলো। টগরকে বলল, টগর তুই একটু লুকিয়ে থাক, আমি এই সামনের রাস্তা দিয়ে আসছি। কারণ ইউসুফ কোনো কিছু একটা দেখতে পেয়েছে যেটা কিনা তার মনে সন্দেহের দাগটা কেটেছে। ইউসুফ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। খানিক্ষণ বাদে ওই রাস্তা দিয়ে দৌড়ে একটা গাড়ি বহর আসতে দেখা গেল। ইউসুফ সঙ্গে সঙ্গেই গাড়ির পেছনে গাছের পেছনে লুকিয়ে পড়ল। গাড়িটা তার সামনে দিয়ে যেতে যাচ্ছিল, ঠিক তখনই গাড়ির একটা চাকা ফেটে গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে যায়। গাড়িটা দেখে ইউসুফ চিনতে পেরেছে এটা হচ্ছে সেই গাড়ি যেই গাড়িতে গতকালকে মায়া এবং তার বাবা এসেছিল। এর মধ্যে কি তাহলে মায়া কি ওইখান থেকে আসলো? ও কি বুঝতে পেরে গিয়েছে যে আমি এখান থেকে চলে গিয়েছি? ঘুম ভেঙে গিয়েছে কি মায়ার? যদি উঠে দেখতে পাই যে আমি সেখানে নেই তাহলে নিশ্চয়ই ভীষণ রাগ করবে, কিন্তু কিছু করার নেই, আমাকে দ্রুতই আমার বাড়িতে ফিরে যেতে হবে।
ইউসুফ সেটা মনে মনে বলতে লাগলো, কিন্তু তার চোখের সামনেই এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। ইউসুফ আর নিজেকে সামলাতে পারল না। ইউসুফের মুখে ঘোমটা টানা ছিল, কারণ সে একজন জিন নয়, সে হচ্ছে একজন মানুষ। এই জিনেদের রাজ্যে ঘোরাফেরা করলে অনেকেই তাকে যদি দেখে চিনে ফেলে যে সে একজন মানুষ, তাহলে তো সমস্যা হয়ে যাবে। যার কারণে ইউসুফ মাথায় কাপড়টা এমনভাবে পেঁচিয়েছে যাতে করে শুধুমাত্র তার চোখ দুটোই দেখা যায়। সে দেখল গাড়িটা উল্টে পড়ে যাচ্ছে এবং গাড়ির দরজা ভেঙে গাড়ির ভেতর থেকে একজন মুরব্বী লম্বা দাড়িওয়ালা লোক ভেতর থেকে মাটিতে পড়ে যাচ্ছে। ইউসুফ সঙ্গে সঙ্গেই এক লাফ দিয়ে সেই মুরব্বীকে ক্যাচ করে ধরে ফেলল। ইউসুফ প্রায় 50 মিটার দূর থেকে লাফ দিয়েছিল। লাফ দিয়ে সঙ্গে সঙ্গে সেই মুরব্বী লোকটাকে ধরে তাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে ফেলে এবং সেই লোকটার গায়ে এক চুল পরিমাণ ক্ষতও লাগেনি। সঙ্গে সঙ্গেই সেই গাড়িটা দুমড়ে মুচড়ে সেখানে ভেঙে যায়, কারণ গাড়িটা একটা পাথরের সঙ্গে বাড়ি খেয়েছিল, যে কাঠের চাকা দিয়ে গাড়িটা তৈরি করা ছিল এবং এদিক দিয়েই যাচ্ছিল। ঠিক তখনই সেই লোকটা নিজেকে সামলে দাঁড়িয়ে পড়ে এবং ইউসুফকে দেখে সঙ্গে সঙ্গে চারপাশে রক্ষীবহর ইউসুফকে ঘিরে ফেলে এবং সেই লোকটা বলে কি যে, তুমি কে? তুমি এরকম দেবতার মতো এসে আমাকে এরকম ভাবে বাঁচালে? আমি যদি এই খাইয়ের মধ্যে পড়তাম, একদম নিচে গিয়ে পড়তাম, নিচে পড়লে আমার শরীরের অস্তিত্ব থাকতো, আমি তো মারা যেতাম, কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি কে ইয়াংম্যান? তোমাকে দেখে খুবই ভালো লাগছে। ইউসুফ আসলে কি বলবে কিছুই বুঝতে পারছে না। ইউসুফ এই রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এই লোকটাকে ইউসুফ বাঁচিয়ে ফেলে। কিন্তু এটা যে রাজ দরবারের গাড়ি, সেটা ইউসুফ দেখেই চিনে ফেলেছে এবং ইউসুফের সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আর কেউ নয়, মায়ার বাবা, এই পুরো বিশ্ব জিন সম্রাট সলেমান। সলেমানকে দেখে ইউসুফ চিনে ফেলেছে এটা মায়ার বাবা। সে সলেমানকে মায়ার বাবা হিসেবেই চেনে। ইউসুফের মুখে তখনও সেই পাগড়িওয়ালা নাকাবটা টানা। সেই লোকটা আবার বলতে লাগলো, মানে হচ্ছে সলেমান বলতে লাগলো, কে তুমি? এভাবে এসে আমার প্রাণ বাঁচালে? এবং সলেমান হাতের ইশারা দিতে এই সমস্ত রক্ষীরা তাদের যেসব তীর ধনুক ধরে রেখেছিল সেগুলো নামিয়ে ফেলল। সলেমান এই কথা জিজ্ঞেস করার পরে ইউসুফ বলল কি যে, এই তো আমি এই আপনাদের রাজ্যেই থাকি, পাশের রাজ্যে, এদিকেই থাকি। আপনার এলাকায় ঘোরার জন্য এসেছিলাম, বাণিজ্য করার জন্য। এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম আপনার গাড়িটা চাকাটা ফেটে গিয়েছে। তারপর আপনি উপর থেকে নিচে পড়ে যাচ্ছিলেন, তারপর আপনাকে ধরে ফেলেছি। সলেমান তখন বলল, তুমি খুব ভালো কাজ করেছো, তুমি আমার সঙ্গে চলো, আমাদের মহলে চলো, আমাদের আত্মীয়তা গ্রহণ করবে। তুমি আজকে আমাকে অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছো, তোমাকে তো আমার আত্মীয়তা গ্রহণ করতেই হবে। চলো তাড়াতাড়ি, না হলে দেরি হয়ে যাবে, আমি একটু তাড়ার মধ্যে আছি। এই কথা বলার পর ইউসুফ বলল কি যে, আমাকে ক্ষমা করবেন, আমাকে দ্রুতই বাড়িতে ফিরে যেতে হবে। আমার মা আমার জন্য অপেক্ষা করছে। আমি যদি আগে আগে না চাই তাহলে আমার মা আমার জন্য চিন্তা করবে। আপনি আমাকে দয়া করে ক্ষমা করবেন। সলেমান তখন বলল, তুমি মায়ের কথা বলেই তো ইমোশনাল করে দিলে। যদি অন্য কথা বলতে তাহলে আমি তোমাকে কখনোই ছাড়তাম না, আমার মহলের আত্মীয়তা তোমাকে গ্রহণ করিয়েই ছাড়তাম, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে ইয়াংম্যান, তুমি যাও, তোমার মায়ের সঙ্গে দেখা করো, আর কখনো যদি এই রাজ্যে আসো তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে দেখা করবে। তারপর ইউসুফকে সর্দার সলেমান তার গলা থেকে একটা রাজ লকেট খুলে দিল এবং বলল কি যে, এটা তোমার কাছে রাখো, এটা তুমি যেখানেই দেখাবে সেখানেই তোমাকে ছেড়ে দিবে এবং আমার মহলে প্রবেশ করতে তোমাকে কেউ আটকাবে না। তুমি কিন্তু অবশ্যই আসবে ইয়াংম্যান, ঠিক আছে? তাই বলে সলেমান একটা পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে ওইখান থেকে উধাও হয়ে গেল মুহূর্তের মধ্যে। এরা সবাই জিন এবং সলেমানের সামনে পড়েছে ইউসুফ, তার শ্বশুর মশাই। এরকম ভাবে পড়ে যাবে কখনোই সে ভাবতে পারেনি। ইউসুফ খানিকটা লজ্জা পেল। তারপর সে লম্বা একটা বাঁশি দিল, জোরে একটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গেই টগর সেখানে চলে আসলো। টগরকে সরাতে লাগলো জোরে তার বাড়ির দিকে। একটা বাঁশি দিতেই টগর সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে গেল। তারপর টগরে চড়ে ইউসুফ দক্ষিণের দিকে যেতে শুরু করলো। কারণ হচ্ছে ইউসুফ দক্ষিণের দিকে কিছু একটা দেখেছে, যার কারণে তাকে ওইদিকে পৌঁছাতেই হবে। ইউসুফ যখন মায়ের সঙ্গে ওখানে শুয়েছিল, তার কানে একটা পাখির ডাক ভেসে আসে। উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছিল। এই পাখিটা তার হানিফা চাচা ওড়ায় এবং এই পাখিটা তার মারিয়া চাচির কাছেও আছে। কিন্তু ইউসুফ কখনোই এই পাখিটাকে তাদের ওই অঞ্চল ছাড়া দেখেনি। হানিফা কাকা এখানে কি করছে সেটা দেখার জন্য ইউসুফ মায়াকে রেখে দ্রুত এখান থেকে ছুটে যাচ্ছিল, কিন্তু হানিফাকে এসে খুঁজে পাচ্ছিল না। তবে সে দেখেছে যে এদিকটায় গিয়েছে, তবে তার শ্বশুর মশাইকে বাঁচাতে গিয়ে সে অনেকটা দেরি করে ফেলেছে। ইউসুফ টগরকে নিয়ে আবার দক্ষিণের দিকে উড়াল দিল, কারণ পাখিটা এদিকে গিয়েছে।
হানিফা চাচা কি তাহলে এখানেই থাকে? সে পুরো রাজ্য ভরেই তার হানিফা চাচাকে খুঁজতে লাগলো। ওদিকে চোখ খুলে মায়া ইউসুফকে না দেখতে পেয়ে আশপাশটা খোঁজাখুঁজি করতে লাগলো। তারপর একটা সংকেত দেখতে পেল যে সে ওইখান থেকে চলে গিয়েছে। মায়া তখন বুঝতে পারলো ইউসুফ আবারও তাকে রেখে ডুব দিয়েছে। ইউসুফ কোথায় গিয়েছে? তবে ইউসুফ যে আসবে সেটা মায়াকে বুঝিয়ে দিয়ে গিয়েছে একটা পাথরে কি যেন লেখার মাধ্যমে। মায়া তখন বুঝতে পারলো। তারপর মায়া তার পঙ্খিরাজ সেই ঘোড়ায় চেপে তার রংমহলে চলে গেল। সর্দার সলেমান রাজদরবারের কার্যক্রম শুরু করেছে। সকালে যে সে বিপদ থেকে উদ্ধার হয়েছে সেই বিপদের জন্য সেই ছেলেটাকে ধন্যবাদ দিতেই হয়। সেই সমস্ত রাজসভার সমস্ত লোকজনকে বলল কি যে এরকম একজন ছেলে আমাকে বাঁচিয়েছে। ছেলেটা আসলে খুবই সৎ এবং দেখে খুব ভালো লাগলো। কিন্তু গতকাল থেকে বীরবলকে দেখতে পাচ্ছি না। বীরবল তো দর্পি প্রোডাকশন হাউসে গিয়েছিল সেটাকে উড়িয়ে দিতে। বীরবল কি এখনো এসেছে? মন্ত্রী বলল কি যে না না মহারাজ, বীরবল এখনো আসেনি। তবে গতকাল রাত্রে তাকে আমি মহলে দেখেছিলাম, আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছিল। তবে আপনি ঘুমিয়ে পড়েছেন বলে সে আর আপনার সঙ্গে দেখা করতে পারেনি, বা সে ওখান থেকে চলে গিয়েছে। তখন সে সেনাপতিকে বলল কি যে সেনাপতি, তুমি বড় সেনাপতিকে ডেকে নিয়ে এসো যাও। বীরবল কোথায় আছে? তার সঙ্গে কথা আছে আমার, তাকে ডেকে নিয়ে আসো। আমাদের রাজ্যের চারপাশে বেশ সংকট দেখা দিয়েছে। এই সংকট থেকে আমাদেরকে দ্রুত উদ্ধার হতে হবে। আর সংকট কাটানোর জন্য বীরবলের আসাটা খুব বেশি জরুরি। ও কি রিপোর্ট নিয়ে এসেছে? দর্পি কি ধ্বংস করতে পেরেছে? যদি ধ্বংস না করতে পারে তাহলে বিপদ হয়ে যাবে। ডাকার কিছুক্ষণ পরেই বীরবল হাজির হয়ে গেল, কিন্তু তাকে ডেকে আনা লাগলো না। কারণ বীরবল যা দেখেছে তা দেখার জন্য বীরবল মোটেই প্রস্তুত ছিল না। এবং বীরবল চোখের সামনে যে বিষয়টা দেখলো এটা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল। সে ছুটে আসলো মহারাজের কাছে। তারপর মহারাজকে বলল, মহারাজ, সর্বনাশ হয়ে গিয়েছে। আপনি বিশ্বাস করতে পারবেন না যে আমি কি দেখেছি। এটা আসলে অবিশ্বাসযোগ্য। আমি বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব হলো। তারপর মহারাজ বলল, কি হয়েছে? তোমাকে এরকম নার্ভাস দেখা যাচ্ছে কিসের জন্য? তোমাকে এত উত্তেজিত কি হয়েছে আমাকে বলো। তখন বীরবল বলল যে আমি দর্পির প্রোডাকশন হাউসে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে কিছু দর্পি সবাই মাত্র ধ্বংস করা শুরু করেছি, সঙ্গে সঙ্গে নাফ এবং মেফো চলে আসে সেখানে। আমি কোনোভাবে সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে এসেছি। তবে অসংখ্য জিন তাদের হাতে ধরা পড়েছে। আমাদের ভালো ভালো জিন সেখানে নিয়ে গিয়েছিলাম। তবে চিন্তার কারণ নেই, তারা সেখান থেকে ফিরে আসবে। আর আপনি এসব বিষয় নিয়ে চিন্তা করবেন না। কিন্তু আসল খবর এটা নয়, আসল খবর ভিন্ন, এবং আসল খবর জানলে আপনার মাথা ঘুরে যাবে। তখন বীরবলকে সর্দার সলেমান বলল, কি হয়েছে তুমি বলো। সর্দার সলেমানকে এই কথা বলার পরে বীরবল বলল কি যে এখানে বলা যাবে না, আপনি ভেতরে অন্দরমহলে চলেন। বীরবল জিন সম্রাটকে অন্দরমহলে নেওয়ার পর বলল কি যে কি হয়েছে বলো তো, এরকম উত্তেজিত দেখাচ্ছে কিসের জন্য তোমাকে? তারপর বীরবল বলল কি যে আমি যেটা দেখেছি সেটা আপনি বিশ্বাস করবেন না। সলেমান বলল কি যে আহা বলো তো কি হয়েছে। তারপর বীরবল বলল কি যে আমি ইকবালকে বাহিরে দেখেছি। এই কথা বলার পর সম্রাট সলেমানের গায়ে কাঁটা দিয়ে উঠল। বলল, কি ইকবালকে বাইরে দেখেছো? তোমার কি মাথা টাথা ঠিক আছে? ইকবাল তো কারাগারে বন্দী। আমি গত 2 দিন আগে তার সঙ্গে দেখা করে এসেছি। বীরবল তখন বলল, মহারাজ, গত 2 দিন আগে দেখা করে এসেছেন আপনার সঙ্গে তো আমিই গিয়েছিলাম, কিন্তু গত রাতে আমি ফেরার পথে আমি ইকবালের সঙ্গে ধাক্কা খাই। আপনি হয়তো পুরো ঘটনা শুনলে তখন বিশ্বাস করবেন যে আমি ইকবালকে দেখেছি। তারপর সম্রাট সলেমান বলল কি যে আচ্ছা বলো তো কি হয়েছে। তারপর সে বলতে লাগলো, বলল, গতকালকে আমি তাড়া খেয়ে রাত্রেবেলা ওদিক দিয়ে ব্রাজিলের জঙ্গল পেরিয়ে যখন আমাদের বর্ডারের ভেতরে প্রবেশ করলাম, আমি খুব দ্রুত গতিতে মহলের দিকে আসার চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ করেই আমি একটা পাখির সঙ্গে বাড়ি খাই। এটা একটা রাজ পাখি। এই রাজ পাখিটা সাধারণত আমাদের রাজকীয় লোক ছাড়া আর কেউ ব্যবহার করতে পারে না। আমাদের ওই হিল পাহাড়ের মধ্যেই এই পাখিগুলো পাওয়া যায়, কিন্তু ওইখান থেকে রাজকীয় লোক ছাড়া তো এগুলো কেউ রাইড করতে পারে না। রাজকীয় লোক ছাড়া এগুলো কারোর কাছে বশ মানে না। কিন্তু এটা নিশ্চয়ই ইকবাল ছাড়া আর কেউ না। সলেমান তখন বলল, ঘুরিয়ে পিছিয়ে না বলে সোজা কথা বলো। বীরবল তখন জানালো, আমি খুব দ্রুত গতিতে উড়ে আসছিলাম, ঠিক তখনই একটা পাখির সঙ্গে আমি বাড়ি খাই। সেই পাখিটা পরবর্তীতে আমাকে একদম তার পিঠের উপর চড়িয়ে নেয় এবং আমার পেছনে যে লোকটা বসেছিল সেই লোকটা আমাকে পড়ে যাওয়ার হাত থেকে ধরে ফেলে। আমি তাকে ধন্যবাদ জানাই। তারপর সে আমাকে উড়িয়ে এনে এইখানে নামিয়ে দিয়ে যায় আমার অন্দরমহলের কাছে। তারপর সে যখন আমাকে নামিয়ে দিয়ে আমাকে ধন্যবাদ জানাচ্ছিল,
তার মুখে ঘোমটা পড়া ছিল, নাকাব পড়া ছিল, তার চোখ দুটো শুধুমাত্র দেখা যাচ্ছিল। অন্ধকারে জ্যোৎস্নায় খুব ভালোভাবে তাকে চেনা যাচ্ছিল না। আমি তাকে বললাম, আপনি কে? তখন সেই লোকটা বলল, আমি এখানকাই থাকি, এখানেরই বাসিন্দা। আপনি আমাকে চিনবেন না, আপনার প্রজা বলতে পারেন। কিন্তু তার কাছে এই পাখিটা দেখে আমি অবাক হয়ে গেলাম। তারপর সে যখন আমার সঙ্গে হ্যান্ডশেক করে পাখিতে চড়ে বসলো, আমি তাকে থামানোর চেষ্টা করলাম। বললাম কি যে, এখানে দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, আপনার চেহারা দেখি। কিন্তু সে তার চেহারা খুলতে চাচ্ছিল না। তারপর বাতাসে তার চেহারা খুলে গেল এবং আমি ইকবালকে দেখতে পেলাম। এটা নিশ্চিত ইকবাল ছিল, আমি অন্ধকারে ভুল দেখিনি। তারপর সে ওইখান থেকে চলে যায়। আমি তার চেহারা দেখে আমি তাকে আর আটকাতে পারিনি, তার দিকে তাকাতেও পারিনি। আমি ভয়ে সেখানে শিথিল হয়ে গিয়েছিলাম। কিন্তু ইকবাল কারাগার থেকে বের হলো কিভাবে? মহারাজ, আমাদের এখনই নিচে যাওয়া উচিত। নিচে গিয়ে চলুন তো দেখি ইকবাল সেখানে আছে কিনা। ইকবাল যদি কোনো রকম বের হয়ে যায় তাহলে কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। তাড়াতাড়ি চলুন। এই কথা শুনে সলেমান কিছু একটা ধরে শক্ত করে দাঁড়ালো, কারণ ইকবাল যদি এখান থেকে বেরিয়ে যায় কোনোভাবে তাহলে তার শনির দশা লেগে যাবে। সে পুরো জিন রাজ্যের সম্রাট, কিন্তু সাধারণ একটা মানুষকে এত ভয় পায় সে। ইকবাল এই নামটা খুবই কর্কশ। তারপর সঙ্গে সঙ্গে বলল কি যে, দাঁড়াও, আমাকে একটু নিঃশ্বাস নিতে দাও। ইকবাল কি সত্যি সত্যি বেরিয়ে গিয়েছে? কেউ বিশ্বাসঘাতকতা করে বের করে দিয়েছে? হানিফা হানিফা কি করেছে এই কাজ? তখন বীরবল বলল, হানিফা এই কাজ কখনোই করবে না। হানিফা সবসময় এই রাজ্যের জন্য তার জীবন লুটিয়ে দিয়েছে, ও এমনটা কাজ কখনোই করবে না। রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা কখনোই করবে না। আপনি এখনই নিচে চলুন। তারপর সলেমান এবং বীরবল সে আন্ডারগ্রাউন্ডে যেতে যাবেই তখন রাজদরবার থেকে বলল কি যে, রাজদরবার থেকে একটা দূত এসেছে এবং সর্দার ক্যান্টিলিয়ার কাছ থেকে এসেছে, আপনি দ্রুত রাজদরবারে আসুন। তারা যাবার আগে বলল কি যে, আমরা নিচে গিয়ে দেখে আসি, তারপর আমরা রাজদরবারে যাব। তারপর সঙ্গে সঙ্গেই তারা আন্ডারগ্রাউন্ডের সে জায়গা চলে গেলেন যেখানে ইকবালকে বন্দিরত অবস্থায় রাখা ছিল। খুব দ্রুত গতিতে তারা আলো ছাড়াই সেখানে ছুটে গেল। তারপর গ্রিল ধরে ইকবালকে রাখতে লাগলো। বলল, ইকবাল, ইকবাল, তুই কি এখানে আছিস? ইকবাল। ইকবাল তখন একটা কোনায় গুটিমুটি মেরে পড়েছিল। তারপর ইকবাল উঠে আসলো। বলল কি যে, তোদের কি হয়েছে? শয়তানের বাচ্চা, বিশ্বাসঘাতক, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এত বছর কারাগারে বন্দি রেখে তোদের শান্তি হয়নি? তোদেরকে এত বিচলিত দেখা যাচ্ছে কিসের জন্য? কিছু কি হয়েছে তোদের? ইকবাল তাদের চোখ দেখেই বুঝতে পারছে। তারপর সর্দার সলেমান বলল কি যে, তাহলে তাহলে তুই বাইরে কাকে দেখলি বীরবল? ইকবাল তো এখানে বন্দি, বাইরে কাকে দেখলি? বীরবল তখন বলল, সর্দার, আপনি বিশ্বাস করেন আমি বাইরে ইকবালকেই দেখেছি। আমি নিজের চোখকে তো ধোকা দিতে পারছি না, তাই না? আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি বাইরে আমি ইকবালকেই দেখেছি। ইকবাল তখন বলল, আমাকে দেখেছিস? তোদের পতন তাহলে চলে এসেছে, তোরা দেখ তোদের সামনে কি হয়। সঙ্গে সঙ্গেই ইকবালের মাথায় একটা ঘুষি মেরে দিল বীরবল। বলল কিছু, চুপ থাক, তুই এখানে সারা জীবন পচে পচে মরবি। খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ ইকবাল কারাগার থেকে বের হতে পারেনি, সে এখানে এখনো বন্দী। কিন্তু বীরবল বাহিরে কাকে দেখলো সেটা দেখেই বীরবলের মাথায় চক্কর দিচ্ছে। তারা দ্রুত রাজদরবারে ফিরে গেল এবং ফিরে গিয়ে দেখল সর্দার ক্যান্টিলিয়ার দূত এসে একটা চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গেই মন্ত্রী সেই চিঠিটা নিল এবং পড়তে শুরু করলো। সেখানে লেখা ছিল, সম্রাট সলেমান, আমি ক্যান্টিলিয়া বলছি। আমি তোমাদের রাজ্যের পর হামলা করব না কখনোই। তুমি হয়তো ইতিমধ্যে জানো যে আমি আমার শক্তি বহর পুনরায় তৈরি করে ফেলেছি, আর ইকবালকে তুমি তোমার কারাগারে বন্দি করে রেখেছ। ইকবালও তোমার সঙ্গ দেবে না। আগে তো ইকবাল তোমাকে সঙ্গ দিয়ে তোমাকে আমাদের হাত থেকে বাঁচিয়েছিল, কিন্তু এবার কে বাঁচাবে? এবার বাঁচানোর মতো কেউ তোমাদের কাছে নেই, বুঝছো? তাহলে তুমি শোনো, আমি তোমার জন্য একটা অফার নিয়ে এসেছি। অফারটা হলো, আমরা শান্তিতে চুক্তিতে চাই। ব্রাজিলের অর্ধেকটা আমাকে দিয়ে দিবা আর অর্ধেক বিশ্ব তুমি নিয়ে নিবা। যদি এই শর্তে রাজি থাকো তাহলে আমি শান্তি চুক্তি করতে রাজি আছি। তোমাদের ওইখানে এসে আমি শান্তি চুক্তি করব এবং আমরা মিলেমিশে থাকব। আর যদি সেটা না চাও তাহলে আমি যুদ্ধের জন্য প্রস্তুত হব। তোমাদের বীরবলকে তো পাঠিয়েছিল দর্পি প্রোটেকশন হাউস বন্ধ করার জন্য। বন্ধ করতে পেরেছ? কখনোই পারবে না, কখনোই না। আর আমি আমার শক্তি সামন্ত আবার নতুন করে তৈরি করব। তোমার পতন সামনে আমি দেখতে পাচ্ছি। সলেমান পত্রটা পড়ে খানিকটা ঢোক গিলল
কারণ চারিপাশে তার বিপদ ছাড়া সে আর কিছুই দেখতে পাচ্ছে না। দীর্ঘ 30 বছর সে এই রাজ্য শাসন করেছে, কিন্তু এই 30 বছরে সে কখনো বিচলিত হয়ে পড়েনি। এদিকে ক্যান্টিলিয়া তাকে এরকম ভাবে একটা অদ্ভুত চিঠি পাঠিয়েছে, যেখানে তাকে হুমকি দেওয়া হয়েছে। আর ওদিকে রাজ্যে অন্য রকমের একটা সংকট চলে এসেছে। ইকবালকে নাকি বাহিরে দেখা গিয়েছে, কিন্তু ইকবাল তো ভেতরে বন্দী। তাহলে বাহিরে কি আছে? নিশ্চয়ই বীরবল ভুল দেখেছে। সেটা বলে সে বীরবলকে বলল, শোনো বীরবল, তুমি কি না কি দেখেছো আর সেসব এসে আমাকে আতঙ্কিত করছো, তাই না? যাও, তুমি তোমার সিটে গিয়ে বসো। তারপর সে বলল কি যে, দূত, তুমি এসেছো ভালো হয়েছে। তুমি আমাদের এখানের আত্মীয়তা গ্রহণ করো। 2 দিন পরে আমি তোমাদেরকে সমস্ত জবাব দিব, ঠিক আছে? তুমি এখন যাও। তারপর ক্যান্টিলিয়ার দূত সেখান থেকে চলে গেল। একটা অদ্ভুত নিয়ম হচ্ছে, দূতদেরকে কেউ মারে না, এদের মারার কোনো বিধান নেই। না হলে হয়তো এই দূতটাকে সর্দার সলেমান কখনই মেরে ফেলতো। তারপর তাকে আত্মীয়তা গ্রহণ করার জন্য পাঠানো হলো অন্দরমহলে। মায়া তখন তার নিজের রুমে বসেছিল। ইউসুফের ওপর তার ভীষণ রাগ হচ্ছে, কারণ ইউসুফ তাকে একা রেখে সেখান থেকে চলে গিয়েছে। দিন গড়িয়ে রাত হতে চলল, ইউসুফের কোনো খবর নেই। ওদিকে ইউসুফ যে কি করছে ইউসুফ সেটা নিজেই বুঝতে পারছে না। খানিক্ষণ বাদে তার মহলের পাশে একটা পাখি এসে দাঁড়ালো। সে বুঝতে পারলো ইউসুফ এসেছে। তারপর মহলের ভেতর প্রবেশ করে মায়াকে বলল, আমি খুবই দুঃখিত, আমি একটা কাজে চলে গিয়েছিলাম। চলো, তোমাদের অন্দরমহলে নাকি আমাকে নিয়ে যাবে, তোমার বাবার সঙ্গে কথা বলিয়ে দিবে। চলো, তোমার বাবার সঙ্গে কথা বলে আসি, আত্মীয়তা গ্রহণ করে আসি। মায়া তখন ভীষণ রেগেছিল, বলো কি যে, তুমি সারাদিন কোথায় গায়েব ছিলে? ইউসুফ তখন বলল, আরে বাবা, আমি আমার কাকাকে দেখেছি। তোমাকে হানিফা চাচার কথা বলেছিলাম না, সেই হানিফা চাচাকে আমি এই আশেপাশে কোথাও একটা দেখেছি। ইউসুফ এই কথা বলার পর মায়া বলল, হানিফা? হানিফাকে তুমি কিভাবে চেনো? তারপর হানিফার এই কথা বলার পর ইউসুফ তখন বলল, হানিফা তো আমার চাচা হয়। হানিফা আমার সঙ্গে মাঝে মধ্যে দেখা করতে চায় এবং আমি তাকে সেই ছোটবেলা থেকে চিনি। সে আমার খুব ভালো চাচা। এই কথা বলার পর মায়া বলল কি যে, হানিফা নামের আমাদের এখানেও তো একজন সৈন্য আছে, আমাদের সেনাপতি বলতে পারো। তিনি আমাদের সেনাদলের সব থেকে শক্তিশালী জিন এবং তিনি সবসময় আমাদের সঙ্গেই থাকেন। কোন হানিফার কথা বলছো? ইউসুফ তখন বলল, আরে না না, এরকম কেউ না। আমার হানিফা চাচা তো একদম সাদাসিধে, সে কোনো জিন না, সে হচ্ছে মানুষ। যাই হোক, বাদ দাও। হানিফা চাচাকে এখানে দেখেছিলাম, যার কারণে হয়তো তার পিছু করতে গিয়েছিলাম, সেখানে কি করছিল এটা ভেবে, কিন্তু পরবর্তীতে তাকে আমি আর দেখতে পাইনি। তারপর ইউসুফ বলল কি যে, আহা বাদ দাও না, দেরি হয়ে গিয়েছে তো কি হয়েছে, চলো না যাই। মায়া ভীষণ রাগ করে বসে আছে। তারপর ইউসুফ মায়াকে শক্ত করে তার বুকে টেনে নিল এবং বলল কি যে, রাগ করে না লক্ষ্মী সোনা। তারপর ইউসুফ তার কপালে চুমু খেল। মায়ার রাগ কোথা থেকে কোথায় চলে গেল। খানিক্ষণ বাদে মায়া ইউসুফের ঠোঁটে ঠোঁট রাখলো, কারণ হচ্ছে ইউসুফের ঠোঁট তার অনেকদিন থেকে ইচ্ছে হচ্ছিল চুমু দেওয়ার। এই প্রথমবারের মতো ইউসুফের ঠোঁটে চুমুর খেয়ে মায়া একদম স্বর্গে হারিয়ে গেল। খানিক্ষণ বাদে দরজায় টোকা পড়ল। দুজন দাসী এসে বলল কি যে, রাজকুমারী আপনাকে অন্দরমহলে ডেকেছে। রাজকুমারী এই কথা শুনে বলল কি যে, তোমরা যাও, আমি আসছি, এবং বাবাকে বলো যে বাবার সেই মেহমান এসেছে তার সঙ্গে দেখা করার জন্য, যে মেহমান আমার জীবন বাঁচিয়েছিল। বাবাকে গিয়ে বলো, ঠিক আছে? তখন দাসীদের মধ্যে একজন বললেন কি যে, সম্রাট তো মহলে নেই, তবে সম্রাট সমস্ত কিছু রেডি করে রেখে গিয়েছে। আপনি না আজকে বলেছিলেন যে আপনার সেই মেহমান আজকে আসবে, তবে সম্রাট নিশ্চয়ই রাতের মধ্যে চলে আসবে। আপনি তাকে নিয়ে অন্দরমহলে যান। তাকে নিয়ে যাওয়ার জন্যই সম্রাট আমাকে পাঠিয়েছে। তাকে গ্রহণ করার সমস্ত কিছুই ওইখানে দেওয়া হয়েছে। আপনি তাকে নিয়ে ওইখানে চলে যান, ঠিক আছে? এটা জানানোর জন্য এসেছিলাম। মায়া তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি একটু পরে আসছি। তারপর ইউসুফ আবার মায়ার ছোট চুমু খেতে গেল, কিন্তু মায়া তাকে সরিয়ে দিয়ে বলল, মিষ্টি শুধু একদিনে একটাই পাবা, মিষ্টি প্রতিদিন খেতে হয় না। তাই বলে মায়া ইউসুফকে একটা ধাক্কা দিয়ে সেখান থেকে সরে গেল। ইউসুফ তার পেছনে পেছনে দৌড়াতে লাগলো, বলল যে, এই ভালো হচ্ছে না, কিন্তু তাড়াতাড়ি এসে আমাকে চুমু দিয়ে দাও, আমি আরো কয়েকটা মিষ্টি খাবো। এরকম মিষ্টি প্রতিদিন খেলে মন্দ হয় না। তারপর ইউসুফ মায়াকে তাড়া করতে লাগলো। খানিকক্ষণ বাদে ইউসুফ মায়াকে ধরে ফেললো এবং বিছানার উপর শুয়ে পড়ল। কিন্তু মায়া এবং ইউসুফ দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। মায়া তখন বলল, আহা ছাড়ো, চলো, বাবা ডাকছে, আমাদেরকে অন্দরমহলে যেতে হবে, না হলে হয়তো রাগ করবে, দ্রুত চলো। তারপর মায়া তাকে একটা জোরে ধাক্কা দিয়ে উঠে পড়ল
এবং সঙ্গে সঙ্গে দুজনে ওইখান থেকে চলে গেল অন্দরমহলের মানে সেই মেন মহলে নামার পর ইউসুফ এবং মায়াকে সাদরে আমন্ত্রণ জানালো সেখানের কিছু রক্ষী। সর্দার সলেমান অন্দরমহলে নেই, সে নিশ্চয়ই কোথাও গিয়েছে, হয়তো 500 রাজ্যে কোনো জরুরি মিটিংয়ে। সেখানে কেউই নেই, শুধুমাত্র মায়া এবং ইউসুফকে ভেতরের কিছু রক্ষীরা এবং খাস কিছু দাসীরা আমন্ত্রণ জানালো। ইউসুফ এবং মায়া ভেতরে গিয়ে সমস্ত কিছু দেখতে লাগলো। মায়া ইউসুফকে সমস্ত কিছু দেখাচ্ছিল, এটা এরকম, এটা অমুক জিনিস, এটা তমুক জিনিস। ইউসুফ দেখে শুধুমাত্র অবাক হচ্ছিল, কারণ সে তার জীবনে এরকম কোনো কিছু দেখেনি। খানিক্ষণ বাদে ইউসুফ এবং মায়া খেতে বসলো। পুরো ডাইনিং টেবিলে হরেক রকমের খাবার সাজানো, আর এরকম খাবার ইউসুফ এর আগে কখনো দেখেনি। পুরো আস্ত খাসি রান্না করা হয়েছে, বিভিন্ন ধরনের মাছের তরকারি আর চমৎকার চমৎকার সব খাবার, যেগুলো ইউসুফ এর আগে কখনো খায়নি। বিশেষ করে মিষ্টির আইটেম দেখে ইউসুফের লোভ হতে লাগলো। ইউসুফ ছোটবেলা থেকেই মিষ্টির পোকা ছিল। ইউসুফ একে একে সমস্ত কিছু খেতে লাগলো। তারপর কিছুক্ষণ বাদে মায়া তাকে খাইয়ে দিতে লাগলো। সবকিছু এত চমৎকার যাচ্ছিল ইউসুফ যেন স্বর্গীয় অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিল। ইউসুফ এবং মায়া এক জায়গায় বসে খাচ্ছিল, সমস্ত দাসীরা তাদেরকে খাওয়ার বেড়ে দিতে লাগছিল। ইউসুফ প্রথমবার মতো এরকম রাজকীয় জিনিস দেখে তার নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছিল। কিন্তু এই সম্রাট কি মানবে, যে সম্রাটের সঙ্গে ইউসুফের সকালবেলায় দেখা হয়েছিল, যে সম্রাট কিনা এই পুরো বিশ্ব জিন সম্রাটের মালিক, আর যে কিনা একজন জিনও বটে? সে কি এসব বিষয় কখনো মানবে, আমাকে মেনে নিবে তার জামাই হিসাবে? অবশ্যই মানবে না। এটা ভেবে ইউসুফের মন খারাপ হয়ে গেল এবং সে মায়ের দিকে তাকালো। মায়া তখন বলল, কি হয়েছে? ইউসুফ বলল, না না কিছু না, আমাকে এখন ওঠা উচিত। আমি 3 দিন হয়েছে এখানে এসেছে, যদি এখন বাড়ি না ফিরি আমার মা ভীষণ কষ্ট পাবে। আমি 100% নিশ্চিত যে আমার মা নিশ্চয়ই এতক্ষণে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে আমাকে না পেয়ে। সে একদিন না দেখে ঘুমাতে পারে না। আমি 3 দিন এখানে এসেছি, মায়া আমাকে যেতে হবে। মায়া তখন বলল, আর কিছুক্ষণ থাকো না আমার সঙ্গে, আমার তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। তুমি থাকো কিছুক্ষণ, বাবা একটু পরে চলে আসবে। বাবা তো তোমাকে দেখতে চেয়েছিল, বাবার সঙ্গে দেখা করে যাও। ইউসুফ তখন বলল, না না, আমি এখনই চলে যাবো, আমার ভালো লাগছে না, বাড়িতে ফিরতে হবে। তারপর মায়া এবং ইউসুফ অন্দরমহল থেকে রাজদরবারের দিকে চলে গেল। তখন একজন দূত এসে জানালো যে মহারাজ মানে সম্রাট এসেছে এবং সম্রাট তাদেরকে তলব করেছে দেখা করার জন্য। ইউসুফ তখন তার মুখের সেই ঘোমটাটা জড়িয়ে নিল, কারণ সে এখন পাখিতে উঠবে, টগরে উঠে সে এখান থেকে ত্যাগ করবে দ্রুত, কারণ তার মায়ের জন্য খারাপ লাগছে। তার মা এতক্ষণে নিশ্চয়ই হার্ট ফেল করার মতো অবস্থা হয়ে গিয়েছে। 3 দিন সে বাড়িতে যায় না। মায়া এবং ইউসুফ সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই অন্দরমহলের দিকে প্রবেশ করা অবস্থায় সম্রাট সলেমানের সঙ্গে তাদের দেখা হয়ে গেল। ইউসুফকে দেখে সম্রাট সলেমান সঙ্গে সঙ্গে চিনে ফেলল এবং বলে উঠল, আরে ইয়াংম্যান, তুমি এখানে? তুমি না সকালবেলা আমার বিপদ থেকে উদ্ধার করেছিলে? তুমি যদি আমাকে না ধরতে তাহলে নিশ্চয়ই এতক্ষণ মাথাটা ফেটে আমি একদম নাজেহাল অবস্থা হতো আমার, আমি বিছানায় পড়ে থাকতাম। মায়া তখন বলল, বাবা তুমি ওকে আগে থেকেই চেনো নাকি? তখন সম্রাট সলেমান বলল কি যে, হ্যাঁ, আরে ওই তো সকালবেলা আমাকে বাঁচিয়েছে, তোকে বললাম না দুপুরে, এই তো সেই ছেলে ছিল। তখন ইউসুফ বলল, আপনার সঙ্গে তাহলে আগেই আমার দেখা হয়েছে, কিন্তু আমি চিনতাম না আপনাকে, আমাকে ক্ষমা করবেন, আসলে আমি বুঝতে পারিনি। তখন সম্রাট সলেমান বলল, আরে ব্যাপার না, তুমি তো আসলে খুব ব্রেভ বয়, তুমি খুবই চমৎকার, তুমি আমার আত্মীয়তা গ্রহণ করে ফেলেছো, চমৎকার লাগলো দেখে। তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছো, এমনকি আমার নিজের প্রাণও বাঁচিয়েছো। তুমি এখানে কয়েকটা দিন থেকে গেলে পারো, থেকে যাচ্ছ না কিসের জন্য? তখন ইউসুফ বলল কি যে, আমাকে দ্রুত ফিরতে হবে, আজকের মধ্যেই ফিরতে হবে, আমি কিছুদিন পর আবার আসবো, আপনি একদমই চিন্তা করবেন না, ঠিক আছে? এই কথা বলার পর সলেমান বলল কি যে, আরে ইয়াংম্যান, তোমার চেহারাটাই তো দেখা হলো না, দেখি নাকাব খোলো, তোমার চেহারা দেখি, সবসময় নাকাব পরে থাকো কিসের জন্য? তখন মায়া বলল কি যে, বাবা ওর দেরি হয়ে যাচ্ছে, ও আজকে যাক, 2 দিন পরে আমি আবার ওকে নিয়ে আসবো, ঠিক আছে? ওর এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, 2 দিন পরে নাকি না হয় চেহারা দেখো, প্লিজ এখন যেতে দাও, ঠিক আছে? তারপর সলেমান বলল, আচ্ছা ঠিক আছে, যাও যাও, তাহলে পরে দেখা হবে আবার, ঠিক আছে? সলেমান অন্দরমহলের দিকে চলে আসতে লাগলো। তারপর ইউসুফ উপরে গিয়ে টগরে চড়ে বসলো। ঠিক তখনই সেখান দিয়ে বীরবল যাচ্ছিল। বীরবল ইউসুফকে দেখে ফেললো এবং দেখে বলল কি যে, এই তুমি দাঁড়াও দাঁড়াও। কিন্তু ততক্ষণে ইউসুফ আকাশে উড়াল দিল
এবং যাবার পথে যখন উড়াল দিবে তখন তার মুখের নাকাব সম্পূর্ণরূপে খুলে গেল এবং বীরবল এবার সম্পূর্ণরূপে ইউসুফকে দেখে ফেলল। এটা আর কেউ নয়, এটা হচ্ছে হুবহু একদম ইকবালের চেহারা। বীরবল দেখে তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই তাকে আটকাতে পারল না, কারণ ততক্ষণে টগর আসমানে উড়াল দিয়ে ফেলেছে এবং টগর হচ্ছে সেই ধরনের পাখি যারা কিনা সেকেন্ডে শত শত মাইল পাড়ি দিতে পারে। বীরবল তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই আটকাতে পারল না। বীরবলের গায়ের লোম দাঁড়িয়ে গেল। বীরবল এটা কাকে দেখল? প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 2 এপিসোড নাম্বার 10 এখানেই শেষ। এপিসোড নাম্বার 11-এ কি হবে জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। জিনের দুনিয়া সিজন 2 কেমন লাগছে আপনাদের কাছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশি বেশি করে কমেন্ট করবেন, দরকার হলে একটা জায়গায় 10টা কমেন্ট করবেন, এতে করে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে, এতে করে আপনাদের বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাবে। সিজন 2 এপিসোড নাম্বার 10, এপিসোড নাম্বার 11 এবং এপিসোড নাম্বার 12-এর মধ্যেই শেষ হয়ে যাবে। তারপর সিজন 2 লেখার কাজ শুরু করতে হবে। এতটুকুই আমি আসলে লিখে শেষ করেছিলাম সিজন 2, এবং সিজন 3 আসতে চলেছে খুব দ্রুতই। সিজন 2 এর শেষ পর্যন্ত কি হবে সেটা জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং সিজন 2 খুব শীঘ্রই শেষ হবে। সিজন 3-তে কি হবে জানতে হলে কিন্তু অধীর আগ্রহ নিয়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আমি আগে থেকেই জানিয়ে দিচ্ছি, যাতে করে সবাই বিচলিত হবেন না যে এরপরের এপিসোডগুলো কোথায় গেল। আচ্ছা, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, এবং এর পরবর্তীতে দেখা হবে রেগুলার এপিসোডগুলোতে। আর বাকি 2-3টা এপিসোড আমি খুব শীঘ্রই আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো। দেখা হবে পরবর্তীতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল দ্য মেগাবক্স প্রাইম সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।